রমজান টার্গেট করে আমরা কোন ফসলগুলো নির্বাচন করব এবং রমজান টার্গেট করে কোন ফসলটা চাষ করলে অধিক লাভবান হতে পারবো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো রমজান টার্গেট করে আমরা কিন্তু অনেকেই ফসল চাষে আগ্রহী, যে রমজান টার্গেট করে আমরা সবজি চাষ করব, কিন্তু কোন সবজিটা চাষ করব সেটা কিন্তু আমরা নির্বাচন করতে পারতেছি না, এবং কোন সবজিটা চাষ করলে তার দামটা ভালো পাওয়া যাবে। তো রমজান টার্গেট করে যদি আমরা ফসল নির্বাচন করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে আসবে হচ্ছে মরিচ, তারপর হচ্ছে বেগুন, তারপরে শসা, করলা এবং তরমুজ। তো এই 5টি ফসল কিন্তু আমরা এই রমজান টার্গেট করে আমরা কিন্তু করতে পারি। তো সবার পক্ষে তো আর এই 5টি ফসল নির্বাচন করা সম্ভব না বা চাষ করা সম্ভব না। তো এটার মধ্যে থেকে কোনটা সবচেয়ে লাভজনক সেটা কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো আপনারা যদি রমজান টার্গেট করে ফসল চাষ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা রমজান টার্গেট করে ফসল নির্বাচন করতেছি হচ্ছে আপনার 5টা। একটা হচ্ছে আমরা মরিচ, বেগুন, শসা, করলা এবং তরমুজ, 5টা। তো আপনার মরিচ এবং বেগুন হচ্ছে দীর্ঘমেয়াদী ফসল, আর শসা, করলা, তরমুজটা হচ্ছে আপনার অল্প মেয়াদী ফসল। তো প্রথমে আমাদেরকে জানাবো যে যদি আমরা দীর্ঘমেয়াদী ফসল চাষ করতে যাই, মরিচ এবং বেগুন, তো মরিচে লাভ বেশি হবে না বেগুনে লাভ বেশি হবে? তো দুইটা সবজিরই আপনার এই রমজান মাসে চাহিদাটা ভালোই থাকে মোটামুটি। তো দুইটাতেই আমরা কিন্তু 6-7 মাস পর্যন্ত ফলন পেতে পারি, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার কিছু লাভের হিসাবটা একটু কম বেশি হতে পারে। তো বেগুনটা হচ্ছিল, দেখেন যদি আমরা আমাদের এই বেগুনের ডাগায়, সেক্ষেত্রে যদি আমাদের জমিতে 1 মণ বেগুন উঠাই, 1 মণ বেগুনের ভিতরে কিন্তু আপনার 20 কেজি 25 কেজি পোকা বের হয়। ভালো বের হলো কত? 15 কেজি। অর্থাৎ আমরা 15 কেজি বেগুন আমরা কিন্তু বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে পারতেছি। তো যেহেতু এখন তাপমাত্রাটা বৃদ্ধি পাবে সামনে, পোকামাকড়ের আক্রমণটা একটু বেশি হবে। তো আর যদি মরিচটা চাষ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যদি মরিচটা আমাদের জমি থেকে 1 মণ মরিচ উঠে, তাহলে কিন্তু 1 মণ মরিচ আমরা কিন্তু বাজারে নিয়ে যেয়ে বিক্রি করতে পারতেছি। তাহলে কি দাঁড়াচ্ছে যে বেগুন বিক্রি করতে পারলাম হচ্ছে 15 কেজি, আর মরিচটা বিক্রি করতে পারতেছি 1 মণই। তাহলে মরিচে কিন্তু ঘাটতি নাই। তো আমার মনে হয় যে তাহলে এই মরিচটাতে কিন্তু লাভবান বেশি হওয়া সম্ভব। যদিও লাভের হিসাবটা একেবারে গ্যারান্টি দিয়ে বলা যায় না কখন কোনটার বাজার ভালো থাকে। তারপরে আমার একটা আইডিয়া মতে, যে আমি তো বেগুন মরিচ সবগুলো চাষ করি, তো এটা কিন্তু প্র্যাকটিক্যালি একটা দেখা বিষয় যে বেগুনে আসলে সচরাচর পোকা বেশি হয়, হ্যাঁ মরিচটা দিয়ে কিন্তু আমরা পোকা হয় না। তো এই কারণে কিন্তু আমরা মরিচ যেগুলোই উঠাই না কেন সবগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কিন্তু যদি রমজান টার্গেট করে বেগুনের চাইতে যদি আমরা মরিচটা চাষ করে থাকি, তাহলে কিন্তু আমরা মনে হয় যে লাভবান বেশি হতে পারবো। এবার আসি যে অল্প মেয়াদী ফসলের মধ্যে, যেরকমটা হচ্ছিল শসা, করলা এবং তরমুজ। তো এই 3টার মধ্যে কোনটাতে লাভবান বেশি হওয়া সম্ভব? সম্মানিত দর্শক, দেখুন রমজান টার্গেট করে আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা রমজান টার্গেট করে শসা চাষ করব। তো এটা কিন্তু শুধু আপনার টার্গেট না, এটা কিন্তু সকল কৃষকেরই টার্গেট থাকে যে রমজান মাসে শসার চাহিদা ভালো থাকে, তাই সবাই শসা চাষ করব। আমরা যখন সবাই শসাটা চাষ করি, তখন দেখা যায় কি যে বাজারে আপনার কিন্তু চাহিদার চাইতে আপনার কিন্তু উৎপাদনটা বেশি হয়ে গেছে। তো উৎপাদন যেহেতু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু বাজার দরটা কম থাকাটাই স্বাভাবিক। অনেক সময় দেখা যায় শসাটা কিন্তু আপনার 5 টাকা 10 টাকা কেজিও কৃষকরা বিক্রি করে, আর 5 টাকা 10 টাকা কেজি শসা বিক্রি করে কোনো কৃষকই কিন্তু চালান উঠাতে পারবে না। তো আমার মনে হয় যে রমজান টার্গেট করে আমরা শুধু শসার ঝুঁকি না নিয়ে আমরা কিন্তু করলা অথবা তরমুজের ঝুঁকি নিতে পারি। তো সবাই যেহেতু আপনার এই শসাটা চাষ করে, সেক্ষেত্রে বাজার মূল্যটা কম থাকে। আমার মনে হয় না যে রমজানের মধ্যে শসাটার আহামরি দাম থাকবে। যাই হোক, দামের বিষয়ে তো ওভাবে গ্যারান্টি দেওয়া যায় না, তারপরে বললাম। তো এরপর আসি যে করলাটা। তো দেখুন করলাটা যারা আপনার আগের নিয়মে চাষাবাদ গুলো করে, তারা কিন্তু অনেকেই জানে না যে শীতকালীন সময় করলা চাষটা হয়। তো যারা আধুনিক পদ্ধতিতে বা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ গুলো করে, তারাই শুধু জানে যে শীতকালীন সময়ে করলা চাষ করাটা সম্ভব। তো আমি কিন্তু বেশ কয়েকবারই করলাটার শীতকালীন সময় চাষ করেছি। তো শীতকালীন সময় করলার বাজার দরটা খুবই ভালো থাকে, 50-এর নিচে আসে না, 60-70 টাকা কেজি বিক্রি হয়। তো সেখান থেকে আমার মনে হয় যে আপনার শসার চাইতে করলা চাষটা মনে হয় বেশি লাভজনক। তো এরপর আসি যে তরমুজ চাষ। তো দেখুন তরমুজ এমন একটি চাষ যে আপনার এটা কিন্তু আপনার খুলনা, বরগুনা, বরিশাল বিলে কিন্তু এটা অ্যাভেলেবল চাষ হয়, কিন্তু এছাড়া কিন্তু অন্যান্য দিকে চাষবাস খুবই কম হয়। যেরকম আমাদের এলাকার কথাই বলি, আমাদের এলাকাতে কিন্তু তরমুজ চাষটা হয় না বললেই চলে। তো তরমুজ চাষ যেহেতু আপনার প্রত্যেকটা অঞ্চলে হয় না, তেমন ভাবে কৃষকরা করে না, ভয় পায়। তো সেক্ষেত্রে তরমুজ চাষটা আমার মনে হয় যে লাভজনক। কারণটা হচ্ছে তরমুজটা দেখবেন যে রমজান টার্গেট করে যদি আমরা করি, 50-এর নিচে কিন্তু কেজি বিক্রি হবে না। 50 টাকা কেজি বিক্রি করা সম্ভব, এর চেয়ে বেশি হতে পারে। তো তরমুজ চাষটা যদি আমরা করি, বিঘা প্রতি আমাদের চারা লাগবে হচ্ছে আপনার 1200 পিসের মতো চারা লাগবে। তো সেখান থেকে আমরা যদি প্রত্যেকটা গাছে 1টি করে তরমুজ রাখি,
হ্যাঁ, তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে 1200 পিস, আর 200 পিস নষ্ট ধরলাম, 1000 পিস তরমুজ ধরলাম। তো 1000 পিস যদি আমরা তরমুজ থাকে 50 টাকা যদি বিক্রি করি, যদি আমরা মাটির তরমুজ যেটা বার্নালিং কালার হয় সেগুলো তরমুজ যদি লাগাই 7 থেকে 8 কেজি ওজন কিন্তু আনা সম্ভব। তো একটা করে তরমুজ যদি 8 কেজি হয় 50 টাকা কেজি বিক্রি করলে 400 টাকা, অর্থাৎ 1000 তরমুজের দাম হচ্ছে 4 লক্ষ টাকা। আমাদের খরচ হবে হয়তো 1 লক্ষ টাকার মতো বিঘা প্রতি। তো সেখান থেকে দেখা যাচ্ছে যে শশার চাইতে করলাতে লাভ বেশি, করলার চাইতে কিন্তু তরমুজে লাভ বেশি। কিন্তু তরমুজে কিন্তু রিস্ক বেশি, যেহেতু আপনার এটা প্রত্যেকটা এলাকাতে চাষ হয় না, এখানে কিন্তু একটু রিস্ক মনে হয়, তাই না? তো তারপর আমি রিস্ক নিয়ে এবারে আমি কিন্তু মরিচ, বেগুন, শশা, করলা বাদ দিয়ে 70% মতো কিন্তু আমি তরমুজ চাষ করতেছি। অলরেডি আমাদের বেড করা কমপ্লিট হয়ে গেছে। তো সময় দর্শক, আজকে আমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন ফসলের বাজার দরটা ভালো থাকতে পারে এবং কোন ফসল আপনারা নির্বাচন করতে পারেন। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানানো খুবই দরকার, সেটা হচ্ছে আপনার শুধু ভিডিও দেখা নয় যে আমি তরমুজ চাষ করতেছি আপনি তরমুজ চাষ করবেন, এমনটা কিন্তু হওয়াটা কখনোই ঠিক না। কারণ আপনাদেরকে আগে দেখতে হবে যে আপনাদের এলাকায় কোন ফসলটা কম চাষ হচ্ছে, কোনটার বাজারে চাহিদাটা বেশি। হ্যাঁ, যে ফসলটা কম চাষ করতেছে কৃষকরা সেটাই কিন্তু আপনাকে চাষ করতে হবে। তাহলে কিন্তু আপনারা এই বাজার দর ভালো পাবেন এবং কৃষিতে টিকে থাকতে পারবেন। এই সকল চিন্তা ভাবনা করে যারা কৃষিকাজে আসবে, আশা করা যায় যে কখনোই কৃষিকাজ থেকে তারা লসের শিকার হবে না। আর আরেকটা কথা হচ্ছিল যে আমরা যদি হুটহাট করে একটা ডিসিশন নিয়ে চাষাবাদগুলো করে থাকি, চাষের আমরা কোনো কিছু বুঝি না, কখনোই কিন্তু এই চাষাবাদ থেকে আমরা টিকতে পারবেন না। এই কারণে করতে হবে কি যে আমরা ভালো জায়গা থেকে পরামর্শ নেব, সুস্থ সবল চারা নিব, ভালো জাত নিব, তাহলে কিন্তু আমরা কিন্তু এই কৃষিকাজে টিকে থাকবো। সময় দর্শক, এই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি, কারণ প্রতিনিয়তই কিন্তু আমরা আপনাদের মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও দিয়ে আমরা কিন্তু বেশ কিছু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি। তো সবার কাছে তো এক সাইফুল ভালো হতে পারবে না, 10 জনের মাঝখানে 5 জনের কাছে অবশ্যই আমি ভালো হতে পারবো, আর 5 জনের কাছে হতে পারবো না, এটাই স্বাভাবিক। আপনারা যদি পরিকল্পিত চাষাবাদ করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু দিচ্ছি 100% শিকড়যুক্ত চারা, সময় উপযোগী জাত এবং পরিকল্পিত চাষাবাদের গাইডলাইন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন এবং আমাদের পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।